সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তাসমিলুর রহমান, আর্টস অ্যান্ড কমার্স ক্যাম্পাসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব বাংলা উচ্চারণের নিয়ম দ্বিতীয় পার্ট নিয়ে। প্রথম পার্টে আমরা প্রথম 5টি নিয়ম শিখেছিলাম। আজকে আমরা 6 থেকে 10 পর্যন্ত নিয়ম শিখব। শুরুতেই আমরা দেখি বানানে থাকলে উচ্চারণে হবে এবং উদাহরণ হিসেবে আমরা কিছু শব্দ প্রয়োগ করেছি এখানে। 6 নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি তালব্য, মূর্ধন্য এবং দন্তস্ব, এই 3 শ এর ব্যবহার। এই 3 শ থাকলে তালব্য দিয়ে লিখতে হবে। যদি বানানে তালব্য, মূর্ধন্য এবং দন্তস্ব থাকে তাহলে আমরা তালব্য দিয়ে লিখব। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি শব্দ বিশ্বাস, বয় রস্বইকার তালব্যস্বয় বয় আকার দন্তস্ব। এখানে বফলা ব্যবহার করা হয়েছে। আরেকটি নিয়ম তোমাদেরকে বলে রাখি, যদি বফলা থাকে ভিতরে তাহলে বফলা উঠে যাবে। বফলা উঠে গিয়ে যে বর্ণটির সঙ্গে বফলা থাকবে সেটা 2 বার লিখতে হবে আমাদের। তাহলে আমরা এই যে শব্দটি বাংলা উচ্চারণের নিয়মে লিখলে আমরা বুঝতে পারবো বফলা থাকার কারণে বফলা তুলে দিলাম। এই যুক্ত ব্যঞ্জন যেটা রয়েছে তালব্য, এটাকে আমরা 2 বার লিখব। এই 2 বার লিখলাম। যখন আমরা 2 বার লিখব তখন সামনেরটাতে আমরা হসন্ত ব্যবহার করব এবং এই যে কার চিহ্নটা পরেরটার সঙ্গে বসিয়ে দেব, বিশ্বাস। এখন দন্তস্ব আছে, আমরা জানি যে তালব্য, মূর্ধন্য দন্তস্ব থাকলে তালব্য হয়, তাহলে এই দন্তস্বটা আমাদেরকে হবে। আমাদের হয়ে গেল বিশ্বাস শব্দটি। বয় রস্বইকার তালব্যস্বয় হসন্ত, তালব্যস্বয় আকার আবার তালব্যস্বয় হসন্ত। আমরা হসন্ত কখন ব্যবহার করব? এবার আমরা চলে আসি হসন্তের ব্যবহারে। যদি কোনো ব্যঞ্জন বর্ণের সাথে কোনো প্রকার কার চিহ্ন না থাকে তাহলে সেখানে আমরা হসন্ত ব্যবহার করব। এই জন্য আমরা এই যে তালব্যের সঙ্গে কোনো কার চিহ্ন নেই, এখানে আকার, অকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, দীর্ঘকার কোনো কার চিহ্ন নেই, এই জন্য আমরা এখানে হসন্ত ব্যবহার করেছি। এ হচ্ছে আমাদের 6ষ্ঠ নিয়ম বা 6 নম্বর নিয়মটা আমরা শিখলাম। এবার চলে আসি আমরা 7 নম্বর নিয়মে। এখানে আবারও আমরা দেখতে পাচ্ছি তালব্য, মূর্ধন্য এবং দন্তস্ব ব্যবহার করেছি। তালব্য, মূর্ধন্য, দন্তস্বর পরে এগুলোর সঙ্গে যদি রফলা থাকে, এগুলোর সঙ্গে যদি রফলা থাকে তাহলে আমরা কিভাবে লিখবো উচ্চারণে? তাহলে আমরা দন্তস্বয় রফলা দিয়ে উচ্চারণে লিখবো। কি দিয়ে লিখবো? দন্তস্বয় রফলা দিয়ে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শ্রাবণ শব্দটিতে শুরুতেই তালব্যস্বয় রফলা আছে, তাহলে এটা আমাদেরকে লিখতে হবে দন্তস্বয় রফলা দিয়ে। সুতরাং আমরা এখানে লিখবো দন্তস্বয় রফলা আকার শ্রাবণ। শ্রাবণ উচ্চারণ করতে গিয়ে মধ্য অ এর ব্যবহার অনুযায়ী বয় অকার আসবে। কি আসবে? বয় অকার আসবে। তাহলে আমরা শ্রাবণ শব্দটিতে বয় অকার এবং মূর্ধন্য থাকলে কি হয়? দন্তন্য হয়। এই শ্রাবণ লিখলাম, ঠিক আছে। এবং এখানে হসন্ত, যেহেতু দন্তন্য নয়ে কোনো কার চিহ্ন নেই তাহলে এখানে আমাদের কি হবে? হসন্ত হবে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে তালব্য, মূর্ধন্য এবং দন্তস্ব এর পরে যদি রফলা থাকে তাহলে সেই সময় আমরা সেগুলোতে উচ্চারণে লেখার সময় অবশ্যই রফলা দিয়ে লিখব। এভাবে আমাদের শ্রাবণ শব্দটির আমরা উচ্চারণ লিখেছি। এবার চলে আসি আমরা বিসর্গ। আমরা দেখতে পাচ্ছি এই যে বিসর্গ, যদি বিসর্গ থাকে এই বিসর্গ এর পরের বর্ণ দ্বিত্ব হবে। কি হবে? বিসর্গ এর পরের বর্ণ দ্বিত্ব হবে। আবার দেখো, পরের বর্ণটা দ্বিত্ব করতে হবে। তাহলে আমরা এখানে শব্দটা দেখতে পাচ্ছি দুঃখ। দুঃখ, এই যে বিসর্গ রয়েছে পরে কি আছে? খ রয়েছে। বিসর্গ উঠে যাবে এবং খটাকে 2 বার লিখতে হবে আমাদের। আমি লিখে দেখাচ্ছি তোমাদের, তোমরা লক্ষ্য রাখো। দয় হুস্য, এখন বিসর্গ তুলে দিলাম, আমরা লিখলাম খ 2 বার লিখলাম, ঠিক আছে। খ 2 বার লিখলাম। এই 2 বার লেখার পর এখন এখানে আমাদের আরেকটু কাজ বাকি আছে। যখন কোনো বর্ণ দ্বিত্ব হয় তখন পরেরটাতে অকারান্ত হয়, সামনেরটাতে হসন্ত হয়। এবার আমরা দেখি যে দুঃখ বিসর্গ তুলে দিয়ে খ 2 বার লিখেছি। 2 বার লিখলে পরেরটাতে অকারান্ত, সামনেরটাতে হসন্ত বসিয়েছি। এবার আমরা চলে আসি আমাদের পরের নিয়ম 9 নম্বর নিয়মে। এখানে আমরা দেখতে পাচ্ছি দন্তন্য ন এবং মূর্ধন্য ন ব্যবহার করেছি। দন্তন্য ন এবং মূর্ধন্য ন এর পরে দন্তন্য ন ব্যবহৃত হয়। তাহলে আবার দেখো, দন্তন্য ন মূর্ধন্য ন যদি বানানে থাকে তাহলে উচ্চারণে কি হবে? দন্তন্য ন হবে। এবার আমরা দেখি
অরুণ শব্দটির ক্ষেত্রে অরুণ স্বরেয় রয়হস্যু মূর্ধন্য, স্বরেয় রয়হস্যু মূর্ধন্য। আরেকটা নিয়ম বলে রাখি, যদি শুরুতে স্বরেয় থাকে তারপরে যদি রস্যৌকার দেওয়া থাকে, এখানে রয়হস্যু রস্যৌকার ব্যবহার করা হয়েছে, তাহলে পূর্বের স্বরেয়টা অ হয়ে যাবে, পূর্বের স্বরেয়টা কি হবে? অ হবে। এজন্য আমরা এই স্বরেয়টাকে কি হিসেবে লিখব? ও দিয়ে লিখব। এরপরে আমরা চলে আসি রয়হস্যু, এই যে রয় হস্যু, আর মূর্ধন্য থাকলে কি হয়? দন্তন্য ন হয়। এই যে আমরা লিখলাম অরুণ, এখানে হসন্ত হবে কোথায়? দন্তন্য নয়। ও রয়হস্যু দন্ত নয় হসন্ত, অরুণ। এবার আমরা চলে আসি 10 নম্বর নিয়মে। আমরা দেখতে পাচ্ছি এখানে এ দিয়ে আমরা মাত্রা দিয়েছি। আমরা জানি যে এ দিয়ে মাত্রা দিলে সেটাকে তয়রফলা ধরা হয়। কি ধরা হয়? তয়রফলা ধরা হয়। যদি এ দিয়ে মাত্রা দেওয়া হয় তাহলে তয়রফলা ধরা হয়। যদি এ দিয়ে মাত্রা থেকে তাহলে আমাদের এভাবে লিখতে হবে, তয় হসন্ত তয়রফলা অকার দিয়ে লিখতে হবে। কি লিখতে হবে? তয় হসন্ত তয়রফলা অকার দিয়ে। আমরা এখানে দেখো এ দিয়ে মাত্রা দেওয়া আছে, তার মানে কি তয়রফলা আছে, তয়রফলা থাকলে এভাবে আমরা উচ্চারণে লিখব। আমরা এবার শব্দটিতে চলে যাই। আমরা শব্দটি নিয়েছি কি? ছাত্র, ছাত্র। এখন ছাত্রে তয়রফলা আছে, তাহলে আমরা এটা কিভাবে লিখব? যে ছয় আকার তয় হসন্ত তয়রফলা অকার। কেন এভাবে লিখলাম? কারণ তয়রফলা থাকলে আমাদেরকে কি দিয়ে লিখতে হবে? তয় হসন্ত তয়রফলা দিয়ে লিখতে হবে। আশা করি আমাদের আজকের যে 5টি নিয়ম আমরা ক্লাস করলাম, এই ক্লাসটা আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থী, আগামী পরের ক্লাস যেটা হবে আমাদের, এরকম আবারও 5টি ইউনিক নিয়ম নিয়ে আমরা হাজির হব তোমাদের সামনে আমাদের তৃতীয় পার্ট ক্লাস নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের বাংলা উচ্চারণের নিয়মের উপর দ্বিতীয় পার্টের ক্লাসটি। এরকম ব্যাকরণের উপর ইউনিক ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।